ধরেন আপনি এক খণ্ড নিষ্কণ্টক জমি ক্রয় করতে চাচ্ছেন, কিন্তু এই যে জমি ক্রয় করবেন করার পরে আপনার নামে মালিকানা নেওয়ার কিছু সিস্টেম কিন্তু রয়েছে। আপনি যদি ওই জমি নামজারি কিংবা খারিজ করতে যান, তাহলে আপনার কিছু বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং কিছু ডকুমেন্ট অবশ্যই আপনাকে চেক করে জমি ক্রয় করতে হবে। তারপরেই কিন্তু আপনি ওই জমি খুব সুন্দরভাবে কোনো ঝামেলা ছাড়াই, এবং আমরা অনেক সময় যেটি দেখি যে জমি ক্রয় করার পরে আমরা মামলা ক্রয় করি এবং জমির ভোগ দখলে যেতে পারি না। যদি ভোগ দখলে যাই, আবার ওই জমিটির যে নামজারি খারিজ সেটি সহজে করতে পারি না। ভূমি অফিসে যখন নামজারির জন্য আবেদন করি, তখন সেই নামজারি বা খারিজটি কিন্তু আমাদের সচরাচর বাতিল হয়ে যায়। আবার কিছু সমস্যা থাকার কারণে আমাদেরকে ঘুষ দিতে বাধ্য হতে হয় এবং ঘুষের দেওয়ার পরেই আমাদের নামজারি সম্পন্ন হয়। তাহলে আমরা এই নিষ্কণ্টক যে জমিগুলো ক্রয় করব, এবং এই ক্রয় করার পরে খুব সহজেই একবারেই আমাদের নিজের নামে নামজারি কিভাবে নেব, আজকের এই ভিডিওটিতে এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সুপ্রিয় ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ভিউয়ার্স, নামজারি কিন্তু একটি জটিল সমস্যা। আপনার এই যে এক খণ্ড জমি আপনি ক্রয় করলেন আপনার কষ্টে উপার্জিত অর্থ দিয়ে, এই জমিটি ক্রয় করার পরে যদি জমিটি ঠিকঠাক মতো মালিকানা বা নামজারি নিজের নামে করে নিতে না পারেন, তাহলে এই নামজারি খারিজ না করার কারণে কিন্তু জমিটি আপনার মালিকানায় থাকবে না ঠিক মতো, এবং আপনি কিন্তু মালিকানা ধরে রাখতে পারবেন না। আপনি যখনই নামজারি করতে পারবেন না, তখন ওই জমির যে পূর্বের মালিক, তারা কিন্তু নানান ধরনের সমস্যা তৈরি করার চেষ্টা করবে। এমনকি যদি দীর্ঘদিন নামজারি ছাড়া আপনার জমির ভোগ দখলে থাকে, তাহলে ধরুন যার কাছ থেকে আপনি ক্রয় করেছেন সেই ব্যক্তি মারা গেল। মারা যাওয়ার পরে ওই ব্যক্তির পরবর্তী ওয়ারিশরা এসে দেখবে যে তাদের পূর্ববর্তী বা যাদের যাদের কাছ থেকে তাদের ওয়ারিশার সম্পত্তি পাওয়ার কথা, তারা জীবিত নেই, কিন্তু তাদের নামে জমির নামজারি খারিজ রয়েছে। তখন কিন্তু আপনার কাছে দলিল থাকলেও তারা প্রাথমিকভাবে আপনাকে ঝামেলায় ফেলতে পারে। কেননা রাষ্ট্রীয়ভাবে জমির মালিকানার প্রমাণ ধরা হয় নামজারি খারিজ। কেননা রাষ্ট্র সবসময় দেখে যে জমির নামজারি খারিজ কার নামে রয়েছে এবং তিনি ঠিকমতো খাজনা দিচ্ছেন কিনা। যদি 3 বছর পর পর খাজনা পরিশোধ না করা হয়, তাহলে জমির মালিকানা কিন্তু ভোগ দখল ওই জমির যে খাজনা খারিজ তার নামে বাদ রেখে সরকার খাস তালিকাভুক্ত করে দিতে পারে। এক্ষেত্রে আপনার এই জমিগুলো ক্রয় করার আগে বেশ কিছু পদ্ধতি দেখতে হবে। যেমন, আপনি যার কাছ থেকে জমি ক্রয় করেছেন তার মালিকানা ঠিক রয়েছে কিনা, তার ভোগ দখলটি ঠিক মতো রয়েছে কিনা, এবং তিনি ঠিক মতো খাজনা পরিশোধ করছেন কিনা। এরপরে তার কাছে যে মালিকানা সংক্রান্ত ডকুমেন্টগুলো রয়েছে, যেমন তার যে পূর্বের মালিক রয়েছে তার কাছ থেকে যে জমি ক্রয় করেছে তার ভায়া দলিল বা পিঠ দলিল রয়েছে, বা তার মালিকানা সংক্রান্ত যে দলিল রয়েছে সেগুলো নির্ভুল রয়েছে কিনা, দাগ নম্বর ঠিক রয়েছে কিনা, পরিমাণ ঠিক রয়েছে কিনা, জমি বাস্তবিক অর্থে যে জমির ভোগ দখল বা মালিকানায় তিনি রয়েছেন কিনা সেটি যাচাই বাছাই করা, এবং এই জমির যে পার্শ্ববর্তী জমি রয়েছে, যেমন একটি জমি নির্দিষ্ট একটি সীমানা থাকে, সেই সীমানা অনুযায়ী ওই জমিগুলোর আল পরবর্তীতে যার কাছে রয়েছে সেই জমির মালিকদের মালিকানা ঠিক রয়েছে কিনা তাদের কাছ থেকে খোঁজখবর নেবেন। এরপরে আপনি ওই সকল জমির মালিকানা সংক্রান্ত যে ডকুমেন্ট সেগুলো নিলেন, এবং আপনি যে মালিকানা অর্জন করেছেন বা যে দলিলটি তৈরি করেছেন সেই দলিলটি আপনার সংগ্রহে নিলেন। এরপরে সেই দলিলটি রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পরে আপনি অনলাইনে নামজারি আবেদন করার ফর্মটি পূরণ করবেন, এবং এই আবেদনটি ফর্ম পূরণ করার সময় অবশ্যই কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। যে এই আবেদন ফর্মে জমির দাগ নম্বর, পরিমাণ, আপনার নাম, যে গ্রহীতা দাতা তার নাম, তার খাজনা খারিজের নম্বর, এগুলো ঠিক রয়েছে কিনা যাচাই বাছাই করে সেই আবেদন ফর্মটি সাবমিট করে সেটি ডাউনলোড করে প্রিন্ট করবেন, এবং প্রিন্ট করার পরে আপনি ওই জমির মালিকানা সংক্রান্ত যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো যাচাই বাছাই করে তারপরে এই আবেদন ফর্মের সঙ্গে কিন্তু আপনাকে জমা প্রদান করতে হবে, অর্থাৎ অ্যাটাচমেন্ট করে। তারপরে আপনার যে নামজারি আবেদন ফি 1170 টাকা, যেটি ধাপে ধাপে প্রদান করা যায়, সেই আবেদন যে টাকাটি সেটি প্রদানপূর্বক রসিদপূর্বক আপনারা নামজারি করার জন্য ভূমি অফিসে আবেদন করবেন, এবং এই আবেদনটি সম্পন্ন হয়ে যাওয়ার পরেই আপনারা ওই নামজারিটি কিন্তু ইউনিয়ন তহসিলদার অফিসে চলে আসবে একটি রিপোর্টের জন্য, এবং এই তহসিলদার অফিস থেকে আপনার কিন্তু এই যে জমিটি আপনি ক্রয় করলেন সেই জমিতে সে তদারকি করে দেখা হবে যে জমিটির মালিকানা কার কাছে রয়েছে। অর্থাৎ আপনি যে জমিটি ক্রয় করলেন, ক্রয় করার পরে যদি আপনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জমিতে ভোগ দখলে যেতে না পারেন, অর্থাৎ আপনি নিজে সরাসরি ভোগ দখলে যাবেন অথবা আপনার কোনো প্রতিনিধি জমিতে ভোগ দখলে থাকতে হবে, এই তহসিলদার বা এই ভূমি অফিস, ইউনিয়ন ভূমি অফিসের যে কর্মচারী রয়েছে তিনি এসে কিন্তু যাচাই বাছাই করবেন, এবং যাচাই বাছাই করার পরে তারা কিন্তু একটি রিপোর্ট আবার ভূমি অফিসে সাবমিট করবেন। এই রিপোর্ট সাবমিট করার পরেই তাদের রিপোর্টের মতামত কি, তাদের পজিটিভ না নেগেটিভ রিভিউ, এর উপর নির্ভর করে আপনার নামজারির জন্য একটি প্রসেস করা হবে, এবং এই নামজারিটি করে দেওয়ার জন্য
ভূমি অফিস থেকে একটি হুলিয়া জারি করা হবে বা একটি নোটিশ প্রদান করা হবে এবং এই নোটিশ প্রদানের সময় হবে 3 মাস। এই 3 মাসের মধ্যে আপনার ওই জমির নামজারি নিয়ে যদি অন্য কোনো পক্ষ গিয়ে সেখানে বিরোধিতা না করে বা কোনো ডিসপিউট না জানায়, তাহলে এই 3 মাসের পরে অটোমেটিকলি আপনার জমির নামজারি সম্পন্ন হয়ে যাবে এবং এই সম্পন্ন হয়ে যাওয়ার পরেই জমিটি আপনার নামে কিন্তু নামজারি হয়ে যাবে। যদি এর মাঝে কেউ ডিসপিউট বা রিপোর্ট প্রদান করে, তাহলে সেই ডিসপিউট বা রিপোর্টের উপর ভিত্তি করে কিন্তু পরবর্তীতে ভূমি অফিস থেকে একটি সালিশে বৈঠকের ব্যবস্থা করা হয় এবং এই সালিশে যদি আপনার ডকুমেন্ট ঠিকঠাক থাকে এবং যারা নামজারি করে নেওয়ার জন্য আবেদন করেছেন বা যারা ডিসপিউট প্রদান করেছেন তাদের কোনো ডকুমেন্টের সমস্যা থাকে, তাহলে সেগুলো কিন্তু বাতিল করা হবে এবং তারা যদি লিগ্যাল ডকুমেন্ট দেখাতে পারে, আপনি যদি ভুয়া ডকুমেন্ট সাবমিট করেন তাহলে কিন্তু আপনার নামে নামজারি হবে না। এবং এই ভুয়া ডকুমেন্টগুলো কীভাবে, সেগুলো প্রথমেই বললাম, ওই স্টেপগুলো ফলো করুন। অর্থাৎ জমি ক্রয় করার সময়ে আগে যাচাই বাছাই করুন, তড়িঘড়ি করে জমি ক্রয় করবেন না। তড়িঘড়ি করে জমি ক্রয় করলে যে সমস্যাগুলো হয় সেগুলো হচ্ছে পরবর্তীতে সেই ডকুমেন্টগুলো ভুয়া, অসামঞ্জস্যপূর্ণ এবং এই যে ডিসপিউট প্রদান করে, এতে করে আপনাদের নামজারিটি বাতিল হয়ে যায় বা নামজারি সম্পন্ন হয় না। সুপ্রিয় ভিউয়ার্স, এই বিষয়টি কিন্তু মৌলিক বিষয়। আর এই নামজারি করে নেওয়ার জন্য ঘুষ যে প্রদানের ব্যাপারটি, এটি কিন্তু এই কারণেই করা লাগে, ডকুমেন্টের সমস্যা থাকে, ঘাটতি থাকে, নামজারিতে পূর্বের যে মালিক ছিল তার সমস্যা থাকে, এগুলো সমাধান করে নেওয়ার জন্যই কিন্তু নামজারিটি ঝামেলার হয়ে থাকে এবং নামজারি সম্পন্ন হয় না। তাই এই নিষ্কণ্টক জমি ক্রয় করার সময় বিষয়গুলো অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। আশা করি আপনারা ভিডিওটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন, একটু হলে বুঝতে পেরেছেন যে আসলে কোন জায়গায় কিভাবে, কোন পদ্ধতিতে আপনার এই জমিগুলো নিষ্কণ্টকভাবে ক্রয় করবেন এবং নিজের নামে সহজে নামজারি করবেন, কোনো ঘুষ প্রদান করা ছাড়াই। তারপরে এই সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু অনেকের অনেক কিছু জানার আগ্রহ থাকতেই পারে, অনেকে সব কিছু নাই বুঝতে পারে। এই জন্য একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন। আমাদের থেকে যদি কোনো পরামর্শ বা কোনো কিছু জানতে চান কিংবা বুঝতে চান, ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের কমেন্ট বক্সে নিচে কমেন্টস করবেন। আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।